আমার প্রার্থনা গ্রহণ করো মা। আমাদের শুভেন্দু যেন অসুর নাসিনী বধ করতে পারে মা। জয় মা। নমো পার্বতে পতে হর হর আমার প্রার্থনা গ্রহণ করো মা। আমাদের শুভেন্দু যেন অসুর নাসিনী বধ করতে পারে মা। জয় মা। নমো পার্বতে পতে হর হর জয় মা, জয় হিন্দ বন্ধুরা। আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বৃষ্টি ভেজা কলকাতার শহরে রেড রোডে একদিকে যখন নামাজের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই ঘোমটা দিয়ে তিনি নেমে যান প্রত্যেক বছর, সঙ্গে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি থাকেন, তিনি আজকেও ছিলেন। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদম মমতা ব্যানার্জির বাড়ির কাছে ঢিলছোড়া দূরত্বে কালীঘাটের মন্দিরে তিনি পুজো দিয়েছেন। তিনি কাছাকাছি যে শিব মন্দির রয়েছে সেখানে পুজো দিয়েছেন। তিনি প্রচার পর্ব শুরু করেছেন। আর মমতা ব্যানার্জি শুরু করবেন ঈদের পরের দিন থেকে, অর্থাৎ আগামীকাল। ঈদ তার কাছে বিরাট শুভ দিন, সেটা তার ব্যাপার। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই দুটো নির্দেশিকা। নির্বাচন কমিশন 3 পাতায় দুটো যে নির্দেশিকা প্রকাশ করেছে, যার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম কার্যত গৃহবন্দী হয়ে যেতে চলেছেন। কোভিডের সময়, মানে আজ থেকে 5 বছর আগে আপনারা দেখেছেন রাস্তায় নেমে খড়ি দিয়ে চক দিয়ে মমতা ব্যানার্জি রাউন্ড করতেন। তিনি সোশ্যাল ডিস্টেন্সিংটা কিভাবে হবে সেটা দেখাতেন, কিভাবে দূরত্ব রাখতে হবে। তেমনি একইভাবে কমিশন কিন্তু একটা লক্ষণ রেখা এঁকে দিয়েছে মমতা ব্যানার্জির চারিদিকে বা তৃণমূল কংগ্রেসের চারিদিকে। তৃণমূল নেত্রী কেন এত অসহায়, এত আর্তনাদ করছেন, তার চোখের তলায় কেন কালি পড়ে গিয়েছে, তিনি কেন বলছেন যে রাজ্যে প্রায় রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গিয়েছে, সেটা তো বোঝা যাচ্ছে এই কয়েকটা চিঠি দেখে। এর আগে আপনারা জানেন যে 15 তারিখে ভোট ঘোষণা করা হলো এবং 16 তারিখ থেকে যে কার্পেট বম্বিং শুরু হলো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, যেমন করে ডিজিকে, চিফ সেক্রেটারিকে, হোম সেক্রেটারিকে, এসপিদেরকে, ডিএমদেরকে যেভাবে শুধুমাত্র বোতলবন্দি করা হয়েছে, শুধু নয়, মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ কোনো অফিসারকে ভোটের কাজে লাগানো যাবে না সেটা নিশ্চিত করে দিয়েছে নির্বাচন কমিশন। এরপরে যেটা তালিকা তৈরি হচ্ছে, টাইপরাইটারে টাইপ হওয়া শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে ওসি, আইসি, বিডিও, এসডিও, এদের কিন্তু তালিকাটা, এসডিপিও, তাদের তালিকাটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে আপনারা দেখবেন যে সেই তালিকাটাও প্রকাশ হবে। ক্রমশ নিঃসঙ্গ হয়ে যাবেন এবং গৃহবন্দী হয়ে যাবেন, আর ফেরেববাজিগুলো তাকে বন্ধ করতেই হবে। এই যে নির্দেশিকা, তার মাঝে দুটো নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। তার আগে আপনারা সকাল থেকে দেখলেন যে একদিকে রেড রোডের নামাজে মমতা ব্যানার্জি সেখানে তিনি ঘোমটা দিয়ে সেখানে তাতানোর চেষ্টা করছেন সংখ্যালঘু মুসলিম ভাই বোনেদেরকে, সেখানে তাতিয়ে তিনি চাইছেন যে কোনো একটা অশান্তি যাতে হয়, কিন্তু সেই অশান্তি মুসলিমরা করবেন না। তারা পরিষ্কার করে বুঝে গেছেন যে লাভের গুড়টা খেয়ে নেয় তৃণমূল, আর তাদেরকে জেলে পচে মরতে হয় কোনো অসাধু কাজ, কোনো বেআইনি কাজ করে তাদেরকে এবং তাদের পরিবারকেই ভুগতে হয়। এবং সেই যে আশঙ্কাটা ছিল নির্বাচন কমিশনের এবং এখন যারা প্রশাসনের কর্তা ব্যক্তিরা, যেটা নির্বাচন কমিশন যাদেরকে বসিয়েছে সেই কমিশনের কর্তারা, তারা কিন্তু এটা স্থির ছিলেন যে যদি এই লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে এসআইআর এর যেটা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল সেটা যদি প্রকাশিত হয়ে যেত ঈদের আগে, অর্থাৎ শুক্রবার প্রকাশিত হতে পারে, টিভি চ্যানেলগুলো আকাশ বাতাস ফাটিয়ে দিল। তারপরে একটা প্রস্তুতি চলছিল, মমতা ব্যানার্জি খেপানোর চেষ্টা করছিলেন, যে খেপানোর কাজ তিনি আজকেও রেড রোড থেকে করার চেষ্টা করেছেন, সেটা কিন্তু হয়নি। সেটা হতে পারে আগামী সোমবার। যেটা জানা যাচ্ছে যে তথ্যগ্রাহ্য অসঙ্গতি, মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেটার কাজ অনেকটা হয়ে গেছে। 27 লাখের বেশি বিবেচনার কাজ হয়ে গেছে। সাপ্লিমেন্টারি লিস্ট প্রায় প্রকাশিত হয়ে যাবে শুক্রবার পর্যন্ত, অর্থাৎ গতকাল পর্যন্ত যা জানা যাচ্ছে যে 60 লক্ষের মধ্যে 27 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গেছে। এবারে 23টা জেলায় 19টা ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছে নির্বাচন কমিশন। এই যে তার তালিকা, এটা তার হচ্ছে নির্দেশিকা। এই নির্দেশিকার ফলে এই যে তালিকাটা, 23টা জেলায় 19 জন প্রাক্তন বিচারপতির অধীনে ট্রাইব্যুনাল গঠন করা হয়ে গেছে। সেই নামগুলো যদি আপনারা জানতে চান অবশ্যই আপনাদের জানাবো, যে যাদের নাম থাকবে না এসআইআর এর তালিকায় এবং ভোটার তালিকায় নাম উঠবে না, তারা এই ট্রাইব্যুনালে অফলাইনে অথবা অনলাইনে আপনারা আবেদন করতে পারেন। ইসিআই নেট যে অ্যাপটা রয়েছে তার মাধ্যমে করতে পারেন, অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন।
এছাড়া আপনাদের যারা স্থানীয় এসডিও বা ডিএম অফিসে গিয়ে অফলাইনে অর্থাৎ কাগজপত্র জমা দিয়ে আসতে পারে। 23শে এপ্রিল যেটা ভোট গ্রহণ করা হবে তার 152টা আসনে ভোট গ্রহণ হবে। 30শে মার্চ হবে গেজেট নোটিফিকেশন। 9 এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং সেই দিনের আগের দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম সংশোধন, বিয়োজন বা নতুন ভোটার তালিকায় নাম উঠবে। অর্থাৎ 18 দিন আপনারা সময় পাচ্ছেন। দ্বিতীয় দফা 142টা আসনে হবে। দ্বিতীয় দফার ভোটের যে বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেটা 2রা এপ্রিল। 29শে এপ্রিলে হচ্ছে ভোট গ্রহণ হবে। 13ই এপ্রিল এটা হচ্ছে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং 12ই এপ্রিল পর্যন্ত আপনারা নাম তালিকায় তুলতে পারবেন, অর্থাৎ 22 দিন সময় থাকছে। এবারে আপনারা যেটা জানতে চাইছিলেন যে কোন কোন বিচারপতির নাম এই ট্রাইব্যুনালে তাদের রয়েছে, সেটা একটু আপনারা যদি দেখতে চান স্ক্রিনে আমরা দেখিয়ে দিচ্ছি। বেশি সময় নষ্ট করব না। 23টা জেলায় মোট 19 জন বিচারপতি, প্রাক্তন বিচারপতির নাম নির্বাচন কমিশন ঠিক করেছে। এইবারে যে আসল কথায় আসি, পিসি কিভাবে বোতলবন্দি হয়ে যাচ্ছেন, কিভাবে তিনি লক্ষণ রেখার মধ্যে ঢুকে যাচ্ছেন, কিভাবে তাকে জ্ঞানেশ কুমার বা নির্বাচন কমিশন বেঁধে ফেলছে, সেটা তো আপনারা ইতিমধ্যে কিছুটা টের পেয়ে গিয়েছেন। তার কাছের ঘনিষ্ঠ অফিসাররা তাদের যেভাবে বদলি করা হয়েছে, যেভাবে তাদেরকে কক্ষচ্যুত করা হয়েছে বলা যেতে পারে, বোতলবন্দি করা হয়েছে বলা যেতে পারে। এবং এই যে নতুন রাজ্যপাল আর.এন. রবি, তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের ডিজিপি, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, কলকাতা পুলিশের সিপি, সবই কমিশন নতুন করে করেছে। মানে পিসি যারা ঘনিষ্ঠ তাদেরকে রাখা হচ্ছে না। অন্যদিকে 480 কোম্পানি সিএপিএফ অর্থাৎ আধা সামরিক বাহিনী আধা ফৌজ তারা কিন্তু রাজ্যে চলে এসছে। আর মোট ধাপে ধাপে 2400 কোম্পানি মানে প্রায় 2.5 লক্ষের কাছাকাছি সেনা, আধা সেনা নেমে যাবে, কয়েকদিনের মধ্যেই নেমে যাবে। সেটা একটু ডেটটা আপনারা জেনে নিন। 17ই এপ্রিলের মধ্যে 1920 কোম্পানি ফৌজ চলে আসছে। 10ই মার্চের মধ্যে, 31শে মার্চের মধ্যে আরো 300 কোম্পানি আসছে। তারপরে 10ই এপ্রিলের মধ্যে আরো 300 কোম্পানি ঢুকে যাচ্ছে। 13ই এপ্রিলের মধ্যে আরো 270 কোম্পানি ঢুকছে। এইগুলোর মধ্যে কারা থাকে? বিএসএফ থাকে, তারপরে বিভিন্ন রকমের সিআরপিএফ থাকে, আইটিবিপি থাকে, মানে তারা কিন্তু সশস্ত্র, তারা ঢুকে যাচ্ছে। 17ই এপ্রিলের মধ্যে আরো 1920 কোম্পানি ফোর্স ঢুকে যাচ্ছে। মোট ঢুকে যাবে 2400 কোম্পানি আধা সেনা ঢুকে যাওয়ার পরে তার আগেই কিন্তু হয়ে যাবে এই যে আইসি, ওসি, এসডিও, এসডিপিও, বিডিও, এদেরকে সমস্ত খাঁচাবন্দি করা শুরু হবে, বোতলবন্দি করা শুরু হবে এবং তারপর থেকে খেলাটা শুরু হয়ে যাবে। তারপর থেকে কি খেলা শুরু হবে? বারবার আমরা যেটা প্রথম থেকে বলে আসছি সেটা হচ্ছে এই চিঠিটা। এই চিঠির মাধ্যমে আসল খেলাটা হবে। আসল খেলাটা কি হবে? দেখুন, একটা স্লোগান উঠেছে এই তৃণমূলের তরফে, বিজ্ঞাপন প্রকাশ করা হবে। সেই বিজ্ঞাপনে যেটা বলা হচ্ছে, মানে আজকে সকাল থেকে আপনারা খবরের কাগজে সেই বিজ্ঞাপনটা একদম পাতা জোড়া, মানে যে কোনো কাগজ, সেটা বিভিন্ন আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, যা যা আছে আজকাল, যেগুলো খুব বেশি আর সার্কুলেশন নেই, খুব একটা লোকে পড়ে না, কিন্তু আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন না অ্যাডটা। 2011 সাল থেকে শুরু করে গত 15 বছরে যতগুলো নির্বাচন হয়েছে আপনারা টিভি খুললে, ইন্টারনেট খুললে এই যে তৃণমূলের বিজ্ঞাপনটা দেখতে পান। এইবারের বিজ্ঞাপনের যেটা স্লোগান ঠিক করা হয়েছে, সেই স্লোগান হচ্ছে যে লড়ছে সবার ডাকে। শুনুন ভালো করে, যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে। যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে। একদিকে তিনি ঈদের নামাজ পড়বেন, নামাজে অংশগ্রহণ করবেন ঘোমটা দিয়ে, তার সেই সংখ্যালঘু ভোটকে নিশ্চিত করার চেষ্টা করবেন, তাদেরকে তাতানোর চেষ্টা করবেন। অন্যদিকে হিন্দু হৃদয় সম্রাট বলে ইতিমধ্যে তকমা পেয়ে গেছেন শুভেন্দু, এবং ইতিমধ্যে স্লোগান উঠেছে আপনি যদি হন হিন্দু ভোট দেবেন শুভেন্দু। মানে ভবানীপুরে এই স্লোগানটা কিন্তু শোনা যাচ্ছে। একদিকে নন্দীগ্রামটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে শুভেন্দু বাবুর, বাকি রয়েছে ভবানীপুরটা, এবং এই ধাঁচেই কিন্তু গোটা রাজ্যে 294টা কেন্দ্রে ভোট হতে চলেছে। একদম মেরুকরণের ভোট। দেখুন, একদিকে কেউ ওই ঈদের নামাজে যোগ দেবে, একটা বার্তা দেবে, অন্যদিকে কালীঘাটের মন্দিরে পুজো দিচ্ছে। মানে বুঝতে পারছেন, একদিকে নমাজের ধ্বনি, একদিকে ঘণ্টার ধ্বনি, বেদের মন্ত্রধ্বনি। একদম পরিষ্কার হয়ে গেছে মেরুকরণের ভোট হতে চলেছে। এবারে যদি একজোট হয়, মানে একদিকে একজোট হয় আরেকদিকে একজোট হয়, তাহলে তো রেজাল্টটা কি হবে সেটা তো পরিষ্কার হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যে একটা ইঙ্গিত কিন্তু শুভেন্দুবাবু দিয়ে দিয়েছেন যে প্রথম তিনি যেদিন প্রচারে নামলেন সেদিন গিয়ে ভবানীপুর থানায় চলে গেলেন,
এবং তার পরের দিন অর্থাৎ গতকাল নন্দীগ্রামে তিনি প্রচারে ছিলেন। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের থানায় তিনি প্রবেশ করেন। থানার অফিসাররা আইপ্যাকের বুদ্ধিতে তারা যেটা করছে যে বিজেপির ভেতরে কিছু বিক্ষোভ তৈরি করার চেষ্টা করে, দেখুন প্রার্থী পদ নিয়ে আমরা ক্ষোভ প্রকাশ করেছিলাম, এটা প্রাথমিকভাবে সেটা তো আপনারা দেখেছেন যে বিজেপির রাজ্য কার্যালয়ে গিয়েও বিক্ষোভ হয়েছে। কিন্তু যেটা ব্যাপার বারবার আমরা বলেছি, আমরা ওই এপিসোডেও কিন্তু বলার চেষ্টা করেছি যে তৃণমূল এমন একটা জায়গায় রয়েছে, কলা গাছকে দাঁড় করিয়ে দিন, কলা গাছ জিতে যাবে। ভোট হবে সিম্বলে, পদ্ম ফুলে, হয় জোড়া ফুল অথবা পদ্ম ফুল, মানে এই বাইনারির মধ্যেই আপনাকে থাকতে হবে। অন্যদিকে গিয়ে ভোট নষ্ট করার কোনো মানে হয় না। একদিকে হয় আপনি জোড়া ফুল, একদিকে ঈদের নামাজ, একদিকে ওই ফেরেববাজি, চুরি, ডাকাতি, ধর্ষণ, এইসব অন্যায়ের দিকে থাকবে, অথবা আপনাকে পদ্ম ফুলের দিকে থাকতে হবে, এটা পরিষ্কার। এইবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আইপ্যাকের বুদ্ধিতে পুলিশের এখনো পর্যন্ত নিচুতলার যাদের ঘুম ভাঙেনি আর কি, কুম্ভকর্ণের মতো যারা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে, জেগে ঘুমোচ্ছে, তারা করছে কি, বিজেপির মধ্যে যারা টিকিট পায়নি বা টিকিট পেতে চেয়েছিল অথচ নাম নেই, তাদেরকে চিহ্নিত করে করে তাদেরকে দলে টানার চেষ্টা করছে। লোভ দেখানো হচ্ছে, টাকা টোপ দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের প্রলোভনের পাশাপাশি কিছুটা ধমকানো, কিছুটা চমকানো। এবার এইগুলো যাতে না হয় সেটাকে নিশ্চিত করার জন্য শুভেন্দুবাবু কিন্তু থানায় থানায় গিয়ে থানার অফিসারদেরকে, ডিউটি অফিসারদের কাছে বলে আসছেন যে দেখুন নির্দিষ্ট প্রমাণ রয়েছে, অমুক ব্যক্তি, অমুক পুলিশ অফিসার, অমুক থানা থেকে অমুক লোককে ফোন করা হয়েছিল, এই কথা বলা হয়েছিল, এগুলো যদি হয় তাহলে কিন্তু ভারী বিপদে পড়তে হবে। এইবার আসি যেটা মূল আলোচনা, যে আলোচনাটার জন্য আপনারা অপেক্ষা করছেন, যেটা বলার জন্য আমরাও কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছি। নির্বাচন কমিশনের তরফে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলে দেওয়া হয়েছে, এই নির্দেশিকার মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি থেকে কোথাও বিজ্ঞাপন দিতে হলে, মানে ধরুন টিভিতে, ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুকে, কোনো পোর্টালে, এই যে বিজ্ঞাপনগুলো চলে না, কোটি কোটি টাকার বিজ্ঞাপন, মানে হঠাৎ করে আপনারা কেউ কেউ বলছিলেন যে অমুক চ্যানেলটা তমুক চ্যানেলটা ঘুরে যাচ্ছে, যেখানে খুশি বিজ্ঞাপন যে কেউ দিতে পারে। কিন্তু এই কমিটি থেকে, মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি, যেটা রাজ্য নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল যার মাথায়, আগের মতো নেই যে পিসির লোক সেখানে বসে আছে। গত বিধানসভা ভোটে বা গত লোকসভা ভোট পর্যন্ত পিসির লোকই ছিল, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিজের লোকই ছিলেন, এবং তিনি সবকিছু ভেতরের খবর দিয়ে দিতেন এবং তৃণমূলকে কিছু পাইয়ে দেওয়ার চেষ্টা করতেন। তৃণমূলের যা কিছু অন্যায় করবে, যা করবে, কোনো বাধা দেওয়ার ব্যাপার নেই। এবারে কিন্তু পুরোপুরি নিরপেক্ষ একজন নির্বাচন কমিশনার, তাকে নিয়োগ করা হয়েছে সিইও কে মনোজ আগরওয়াল, তিনি, তার নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হয়েছে, এমসিএমসি অর্থাৎ মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি। এবারে কি হবে সেই কমিটির কাজ? সেই কমিটির কাজ হবে যে কোনো টিভি চ্যানেলে, কোনো পোর্টালে, যেখানে খুশি আপনি, মানে যে কোনো অডিও ভিজুয়ালি, আপনি যদি রাস্তায় কোনো বিজ্ঞাপন দেন, আপনাকে যে কোনো বিজ্ঞাপন দিতে হলে এই কমিটিকে জানাতে হবে কি বিজ্ঞাপন দেবেন, কতটা বিজ্ঞাপন দেবেন, তার জন্য কত টাকা খরচ করবেন, টিভি কোম্পানি কত সময় দেখাবে, এই ডিটেলগুলো দেওয়ার পরে একটা অনুমতি নিতে হবে, একটা সার্টিফিকেট নিতে হবে, তারপরে আপনি বিজ্ঞাপনটা দিতে পারবেন। এটা মূলত তৃণমূল বেশি বিজ্ঞাপন দেয়, মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত এই যে ফোন আসছে বিভিন্ন রকমের, ফোনের মধ্যে বা এসএমএস, বাল্ক এসএমএস ফোনে হয় না, দেখবেন ফোনটা তুললেন, ভাবলেন কেউ ফোন করেছে, হ্যাঁ নমস্কার, আমি এই মামাটি মানুষকে ভোট দিন, অমুক করুন তমুক করুন, মমতা ব্যানার্জিকে জেতান, এই যে ভোটগুলো, তো এই যে মানে প্রচারগুলো, ক্যাম্পেইনগুলো, সব কিছুতে নজরদারি হবে। শুধু তাই নয়, নির্দেশটা এই যে জারি হয়ে গেল 20 তারিখে, মানে গতকাল এই নির্দেশটা জারি হয়েছে, গতকাল থেকেই কিন্তু টিভিতে বা কোথাও বিজ্ঞাপন দেখাতে গেলে তখন আপনাকে অনুমতিটা নিতে হবে, এইটা হচ্ছে কথা। এবং এই যে বলছে বিভিন্ন রকমের সমস্ত ব্যাপার আছে, যে এভিডেভিটে তো জানাতেই হবে তার যে নির্দিষ্ট সোশ্যাল মিডিয়ায় কি কি অ্যাকাউন্ট রয়েছে প্রার্থীদের, এসব রইল। এরপরে আপনাকে কোনো জেলা, ধরুন সিইওর কাছে যদি অনুমতি নাও পান, আপনি ডিস্ট্রিক্ট এমসিএমসি গঠন করা হয়েছে, সেখান থেকে অনুমতি নিতে পারে কোনো রাজনৈতিক দল বা কোনো প্রার্থী, সে অনুমতি নিতেই পারে। এবং এই অনুমতি না থাকলে নো পলিটিক্যাল অ্যাডভার্টাইজমেন্টস আর টু বি রিলিজড, কোনো রকমের রাজনৈতিক বিজ্ঞাপন হবে না। আরেকটা হবে পেড নিউজ করানো হয়, পেড নিউজ মানে টাকা দিয়ে বিভিন্ন খবরের কাগজে বা বিভিন্ন চ্যানেলে, পোর্টালে
এগুলোতে টাকা দিয়ে খবর করানো হয়। তো সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং সেটা পুরোপুরি একদম জানিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশন বলে দিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় যা যা কিছু হবে সমস্ত কিছু এই অ্যাপিলেট কমিটি থেকে, সিইওর অধীনে যে কমিটিটা রয়েছে সেই কমিটি থেকে অনুমতি নিতেই হবে। মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি ইনক্লুডিং সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু পাবলিকেশন করার আগে তাদেরকে এই অনুমতি নিতে হবে। এই অনুমতিটা এবার কি পাবে, মানে কত টাকা আছে, সে তো নিশ্চয়ই আছে। তৃণমূলের টাকা প্রচুর আছে। তৃণমূল অন্যতম ধনী একটা রাজনৈতিক দল। তারা এই ভোটে জেতার জন্য তারা যে লুটিয়ে দেবে পুরো, মানে কোটি 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 কত কোটি টাকা খরচ করবে তার ঠিক নেই, কিন্তু সেটা তো বেআইনিভাবে, সেটা তো আটকাতেই হবে। এই কারণেই কিন্তু নির্বাচন কমিশন পুরোপুরি একটা লক্ষণ রেখা তৈরি করে দিল। এবং লক্ষণ রেখা একদম শুরুতে যেটা বলছিলাম যে জ্ঞানেশ কুমার মূলত এই লক্ষণ রেখাটা তৈরি করে দিলেন। আর এই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অঘোষিত রাষ্ট্রপতি শাসনের মধ্যে আমাকে নির্বাচনে যেতে হচ্ছে। অনেকেই আপনারা চেয়েছিলেন রাষ্ট্রপতি শাসন হোক। এটা ঠিকই যে প্রায় কাছাকাছি রাষ্ট্রপতি শাসনের মতো অবস্থা রাজ্যে জারি হয়ে গেছে। বারবার আমরা বলেছি পুতুল মুখ্যমন্ত্রী, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, তিনি এই মুহূর্তে এতটাই হতাশ। কারণ কি, কোনো অফিসার মানে একদম উচ্চ পর্যায়ে নবান্নের কর্তারা পর্যন্ত তার আর ফোন তুলছেন না, তার আর কোনো নির্দেশ নিচ্ছেন না। আর এটাই তো আইন। কারণ যখনই এমসিসি লাগু হয়ে যাবে, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাবে, তখন তো যে সরকারটা থাকবে সেটা একটা কেয়ারটেকার সরকার। সেটা শুধুমাত্র ওই চেয়ারটা থাকবে নামমাত্র, কিন্তু পুরোটা দেখভাল করবে দেশের নির্বাচন কমিশন। আশা করি এই এপিসোডের প্রত্যেকটা যা যা বললাম আপনাদের পছন্দ হলো, ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। পরবর্তী এপিসোডে দেখা হওয়ার আগে পর্যন্ত সবাইকে জয় হিন্দ, বন্দে মাতারাম।